রাজশাহীর বামুনশিখর এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। পারিবারিক কলহের জের বলছে স্বজন ও প্রতিবেশীরা। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফিরে আসবে পুরনো সমস্যাগুলো মনে করেন প্রধান উপদেষ্টা। লক্ষ্য অর্জনের কাছাকাছি সরকার। We said you can keep her. Our trial will go on. Trial will decide what happens to her. But in the meantime, she should not be given any chance to destabilize Bangladesh. লালমনিরহাট ও কুড়িগ্রামে কিছুটা কমেছে নদ নদীর পানি। জলবন্দী নিম্নাঞ্চলে মানুষের ভোগান্তি, তলিয়ে আছে ফসল, রাস্তাঘাট। ইন্দোনেশিয়ায় খাদ্যে বিষক্রিয়ায় 350 জনেরও বেশি অসুস্থ। জাভার কয়েকটি স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে পেট ব্যথা, ডায়রিয়া সহ দেখা দেয় নানা সমস্যা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পবা উপজেলার বামুনশিখর এলাকায় নিজ বাড়িতে তাদের মৃতদেহ পাওয়া যায়। পুলিশ জানায় একটি ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মেলে মিনারুল ইসলাম ও তার 13 বছর বয়সী ছেলে মাহিমের মরদেহ। আরেকটি ঘরে পাওয়া যায় মিনারুলের স্ত্রী স্বাধীনা বেগম, 1.5 বছর বয়সী মিথিলার মৃতদেহ। মিনারুল কৃষি কাজ করতেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরেই এই ঘটনা। গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরনো সমস্যাগুলো ফিরে আসবে, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এছাড়া বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব নেয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছে সরকার, এমনটাও জানান তিনি। নির্বাচনের পর সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়ে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করেন তিনি। জানান ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। Which took advantage of it, destroyed the whole Bangladesh economy. We are bringing it to a closure, coming close to achieving the goals that we set for ourselves. One was the reform. We are not going to get into a battle trying to get Hasina out of India. We said you can keep her. Our trial will go on. Trial will decide what happens to her. But in the meantime, she should not be given any chance to destabilize Bangladesh. সুষ্ঠু ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন শক্তিশালীকরণের সমান গুরুত্বপূর্ণ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ দায়িত্ব পালন। লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি নির্ভর করে আইন বিধিবিধানের বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর উপর। এমনই মত নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার এবং জেসমিন টুলির। তাদের মতে ইসির বড় পরীক্ষা হচ্ছে আস্থাহীনতার দেয়াল ভাঙা। ভোটার নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন পছন্দের প্রার্থীকে, এমন স্বাভাবিক অবস্থা ভুলতে বসেছিলেন নাগরিকরা। পরপর 3টি নির্বাচনে বিতর্কের ধারাবাহিকতায় তৈরি হয় আস্থাহীনতা। 24-এর 5 আগস্ট বদলে যাওয়া আবহে এবার আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন অতীতের দেয়াল ভাঙাই ইসির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটারদের আস্থায় আনা, নির্বাচনের পুরো সময় জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সামাজিক মাধ্যমের অপব্যবহার মোকাবেলা করতে হবে কমিশনকে। তারা কোনো অন্যায় না করলে ওই সন্দেহটা থেকে যায়। সবচেয়ে বড় কথা হলো জনগণের আস্থা অর্জন, রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে হবে। তারা ব্যর্থ হলে তো বড় বিপর্যয় অপেক্ষা করছে। যেহেতু একটা দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটা দল
অংশগ্রহণ করছে না, তার কর্মকাণ্ড কেমন হবে সেটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারছি না। এটা আমাদের কোনো চিন্তার মধ্যেও আসছে না, কিন্তু ভোটারের চিন্তার মধ্যে আসবে। আস্থার জায়গাটাকে বাড়ানোর জন্য ইলেকশন কমিশনকে দৃশ্যমান কিছু প্রচারণা আনতে হবে, যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন, নিরাপদে আসবেন। এরই মধ্যে শক্তিশালী কমিশনের জন্য ভোট বাতিল, নির্বাচিত হওয়ার পরও প্রার্থিতা বাতিলের মতো বিভিন্ন বিষয় যুক্ত করে আচরণ বিধি প্রস্তাব করেছে ইসি, যা এখন অধ্যাদেশ হিসেবে জারির অপেক্ষায়। এগুলোর পাশাপাশি বিশ্লেষকরা জোর দিচ্ছেন সদিচ্ছার উপর। পলিটিক্যাল পার্টিগুলোকে নিজেদের দায়িত্ব নিতে হবে যে আমরা দেশে সুষ্ঠু নির্বাচন চাই। বহিষ্কার করলাম, আমার দলের লোক না, এইখানে এইটুকু বলে ছাড় দিলে কিন্তু হবে না। এই দায়িত্ব পলিটিক্যাল পার্টিগুলোকে নিতে হবে। সরকার বড় অংশীদার, সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার মানে প্রশাসন। তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন না করে তাহলে কিন্তু সবচেয়ে কার্যকর, শক্তিশালী, স্বাধীন নির্বাচন কমিশনও নিরপেক্ষ নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। বদিউল আলম মজুমদার ও জেসমিন টুলির মতে জনপ্রিয়তার দিক থেকে একটি দল এগিয়ে। এমন অবস্থায় সবাই যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। অসময় যখন যুদ্ধটা বাঁধে তখন কিন্তু অনেক কিছু আনফেয়ার ঘটার সম্ভাবনা থেকে যায়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। গেল কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বেড়ে লালমনিরহাটে দেখা দিয়েছে বন্যা। প্লাবিত হয়েছে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের নিম্নাঞ্চল। দর্শক, লালমনিরহাট ও কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও চরাঞ্চল ও নিচু এলাকা নিমজ্জিত বানের জলে। ডালিয়া ব্যারেজ পয়েন্টে গতকাল তিস্তার পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপরে থাকলেও আজ তা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কিছুটা কমলেও ব্যারেজের ভাটিতে থাকা লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের 20টি গ্রামের নিম্নাঞ্চল বানের জলে নিমজ্জিত। পানিবন্দী অন্তত 7,000 পরিবার। অনেকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন বাঁধ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। বন্ধ রয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়। পানিতে তলিয়ে আছে রোপা আমন, সবজি সহ ফসলের ক্ষেত। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারেজের 44টি জলকপাট। এদিকে কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি কিছুটা কমলেও তা বিপদসীমার সমান রয়েছে। এছাড়া তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও গতকালের তুলনায় কিছুটা কমেছে। তীরবর্তী নিচু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। তলিয়ে আছে চরাঞ্চলের কৃষি জমিও। রংপুরে তিস্তা তীরবর্তী নিচু এলাকার বাড়িঘর থেকে পানি নেমে গেলেও ডুবে আছে বিস্তীর্ণ আমনের ক্ষেত। বৃষ্টি ও উজানের ঢলে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত চাঁপাইনবাবগঞ্জের নদী তীরবর্তী নিম্নাঞ্চল। প্লাবিত হয়েছে সদর উপজেলার আলাতুলি, নারায়ণপুর ও শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ও মনকষা ইউনিয়নের বেশ কিছু এলাকা। পানিবন্দী অবস্থায় দিন কাটছে দুই উপজেলার প্রায় 5,500 মানুষের। এছাড়া পদ্মা ও মহানন্দার তীরবর্তী কিছু এলাকায় দেখা দিয়েছে ভাঙন। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই সহকর্মী আনিসুর রহমানের কাছে। আনিস, বন্যা কবলিত স্থানগুলোর পরিস্থিতি এখন কেমন দেখছেন? পানি কি কিছুটা কমলো? আপনি যেটি বললেন যে আসলে পানি কিন্তু ভোর থেকে কমতে শুরু করেছে। আমি দাঁড়িয়েছি লালমনিরহাট সদর উপজেলা কালমটি এলাকা। এই এলাকায় একটা দেখাতে পারি গতকাল রাতেও কিন্তু আমি যেসব জায়গায় দাঁড়িয়েছে হাঁটু পরিমাণ পানি ছিল, সেগুলো কিন্তু ভোর থেকে কমতে শুরু করেছে। এখন কিন্তু কিছু কিছু বাড়ি থেকে পানি সরেও যাচ্ছে, আবার আছে। আর মানুষের কিন্তু দুর্ভোগ কিন্তু চরমে। রাস্তাঘাট অনেক জায়গায় ডুবে আছে, কিছু রাস্তা আর পানি নামছে। আর তবে যে বানভাসী মানুষজন আছে তারা কিন্তু আমাদেরকে দ্বিবার্ষিক সম্মেলন কমিটির নাম ঘোষণা করছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ আরো কয়েকজন নেতা। তবে এই কমিটি নিয়ে উঠেছে বিতর্ক। অভিযোগ, দলের গঠনতন্ত্রের তোয়াক্কা না করেই গেল 12 ও 13 আগস্ট উপজেলার 15টি ইউনিয়নে কমিটি ঘোষণা করা হয়। আগের কমিটি বিলুপ্ত না করে কিভাবে নতুন করে আবার কমিটি হয়? 12 তারিখ নির্বাচন,
তৈল ফরম বিক্রি করলো 10 তারিখ, উদ্যোগ করবো কোন দিন? শেখ হাসিনার ওভারটাইট করি এ সন্ত্রাসী বাহিনীর আছে নাঙ্গল করছে কর্মকাণ্ড ঘটাইতে আছে, এটা নজিরবিহীন ঘটনা। অভিযোগ উঠেছে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া এসবের নেতৃত্বে রয়েছেন। তাই পূর্ব ঘোষিত দ্বিবার্ষিক সম্মেলন স্থগিত করে বিজ্ঞপ্তি দেয় উপজেলা বিএনপি। দাবি করা হয় কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসিত করা হচ্ছে এবং ভাইরাল করা হচ্ছে সেসব নেতাদের ছবিও। প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে সেক্রেটারি সভাপতি সব আওয়ামী লীগের দিছে। আমার কাছে তো 5 লাখ টাকা নাই যে আমি আপনাকে দিয়ে সেক্রেটারি পদটা কিনে নিব, ওই টাকা তো আমার কাছে নাই। এটা তো যারা আওয়ামী লীগ আগে 17 বছর আওয়ামী লীগের সাথে হাত করে চলছে তাদের কাছে টাকা আছে, উনি টাকা দিচ্ছে আর উনি নিচ্ছে, আর আমি নির্বাচনে একটা খেলা খেলতেছে। স্থগিত ঘোষণার পরেও কিভাবে জেলা কমিটির নেতারা এভাবে সম্মেলন করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপজেলা কমিটির আহ্বায়ক। সাবেক এমপি গফুর ভূঁইয়ার দাবি, ঘরে বসে কমিটি করতে না পেরে এসব অভিযোগ করছেন তারা। দীর্ঘদিন যাবত যারা রাজনীতিতে সম্পৃক্ত ছিল তারা যাতে এই রাজনীতির মধ্যে সম্পৃক্ত থাকে ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে এবং থানা পর্যায়ে, এটাকে উপেক্ষা করে কিছু আমাদের ছদ্মবেশী মহল অবজ্ঞা করে তারা এ সমস্ত সম্মেলন করেছে। ঘরে বসে যে আগে যে কমিটি করছে ওই কমিটি বহাল রাখতে হবে, সম্মেলনের মাধ্যমে এরা চায় না। সম্মেলনে করলে ওরা তো পকেট নেতা, গাইবি কমিটি গাইবি নেতা হয়েছেন, এখন তারা কমপ্লেইন করে, সংবাদ সম্মেলন করে ওখানে, কিন্তু ফিল্ডে আসেন না। দলের গঠনতন্ত্র মেনে সুষ্ঠু ভোটের মাধ্যমে তৃণমূলের নেতৃত্ব নির্বাচিত হবে এমন প্রত্যাশা বিএনপির ত্যাগী নেতাকর্মী ও সমর্থকদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। খাদ্যে বিষক্রিয়ায় 350 জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছে ইন্দোনেশিয়ায়। বৃহস্পতিবার জাভার কয়েকটি স্কুলে বিনামূল্যে সরকারি খাবার খেয়ে অসুস্থ হন তারা। দেশটিতে সরকারের খাদ্য কর্মসূচিতে বিষক্রিয়ার সবচেয়ে বড় ঘটনা এটি। অসুস্থদের মাঝে তীব্র পেট ব্যথা, মাথা ব্যথা এবং ডায়রিয়াজনিত লক্ষণ দেখা গেছে। তাদের সকলের চিকিৎসা খরচ ইন্দোনেশিয়া সরকার বহন করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দূষিত খাদ্যের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। জানুয়ারিতে স্কুল ভিত্তিক বিনামূল্যের খাদ্য কর্মসূচি চালু করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো, যা চালুর পর থেকে বেশ কয়েকবার খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। কর্মসূচিটি থেকে এ পর্যন্ত 1.5 কোটিরও বেশি নাগরিক বিনামূল্যের খাবার গ্রহণ করেছেন। দর্শক, আমরা সংবাদের শুরুতেই জানিয়েছিলাম রাজশাহীর বামুনশিকরায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আরেকটু তথ্য আমরা জেনে নিতে চাই সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? পরিবারের অন্য সদস্য, প্রতিবেশী কারোর সঙ্গে কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? নিহতর বাবা এবং মায়ের সাথে কথা হয়েছে, প্রতিবেশীদের সাথে কথা হয়েছে। তারা যেমনটি বলছেন যে এটাই আসলে পারিবারিক কলহ এবং তার যে নিহত যে মিনারুল, তার ঋণ ছিল, সেই ঋণের টাকা এবং পারিবারিকভাবে কিন্তু দীর্ঘদিন থেকে সে হতাশাগ্রস্ত ছিল। হতাশাগ্রস্ত থেকে কিন্তু এই যে একই পরিবারের 4 জন যে মৃত্যুর ঘটনা সেটি কিন্তু হয়েছে। এলাকাবাসী এবং পুলিশের পক্ষ থেকে এখানকার রাজশাহীর মতিহার থানার যিনি ওসি রয়েছেন আব্দুল মালিক, তার সাথেও কিন্তু আমি কথা বলেছি, তারা এমনটা জানিয়েছেন। এবং এলাকাবাসীর সাথে স্থানীয়দের সাথে কথা বলেছে, না পেরে কিন্তু স্ত্রী এবং 2 সন্তানকে হত্যা করে নিজে কিন্তু আত্মহত্যা করার বিষয়টি এমনটি আসছে। এবং আজকে সকাল 9টার দিকে কিন্তু এই একই পরিবারের মোট 4 জনকে মরদেহ কিন্তু পুলিশ উদ্ধার করেছে। এ সময় মিনারুলের পাশে থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। এই নিহতদের মধ্যে মিনারুল ইসলাম এবং তার বেগম, ছোট যে ছেলে ফাহিম ও তার ছোট মেয়ে মিথিলা। মনিরুল তার ছেলের এক ঘরে যে মৃত্যুর ঘটনা সেটি হয়েছে এবং স্ত্রী এবং কন্যা সেটি অন্য ঘরে ঘুমাচ্ছিলেন, তাদের লাশ ওই আরেক ঘরে পাওয়া গিয়েছে। এবং প্রতিবাসীরা প্রথম অবস্থাতে কিন্তু লাশ দেখে, পরিবারের সদস্যরা কিন্তু দেখে পুলিশ এসে পুলিশকে কিন্তু তারা সে বিষয়টি কিন্তু জানায়। এবং চিরকুট একটি উদ্ধার করা হয়েছে, তাতে লেখা আছে, আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে আমি একা যদি মরে যাই তাহলে আমার স্ত্রী সন্তান কার কাছে থাকবে। এবং দুঃখ